সুদীপ্তবাবু, জামাতিদের সাপোর্ট আছে কি নেই? আমি সৌম্যদীপ বাবু, আপনার কথা ধরেই আমি সুদীপ্তবাবুর কাছে যেতে চাই। আমি প্রথমে বলি যে আপনারা বলছেন একটা কথা যে ব্রেন ওয়াশ হচ্ছে। নো, ব্রেন ওয়াশ ইজ অলরেডি ওভার। জন্মের পর থেকে ব্রেন ওয়াশ হয়ে গেছে। 1987-এ ইমরান খান বলেছে 1987-এ ঢাকায়, মানে ওদের স্বাধীনতার মাত্র 16 বছর পর ঢাকায় ইন্ডিয়া এবং পাকিস্তানের খেলা হচ্ছিল। পুরো ঢাকা স্টেডিয়াম পাকিস্তানকে সাপোর্ট করেছে এবং ইন্ডিয়ার এগেনস্টে। যেই পাকিস্তান ওদের উপর মানে রেপ করেছে, মার্ডার করেছে, কুচিয়ে কেটেছে, ফলে ওদের একটাই উদ্দেশ্য যে এই ভারতবর্ষ হিন্দুদের দেশ, আমরা ভারতবর্ষের বিরুদ্ধে যাব। আজ থেকে 30 থেকে 40 বছর আগে, প্রায় 40 বছর আগে ওরা তসলিমা নাসরিনকে তাড়িয়ে দিয়েছে। আপনি বলছেন আজকে ব্রেন ওয়াশ হচ্ছে। নো, ব্রেন ওয়াশ অলরেডি ওভার। নাম্বার 2, আপনারা বলছেন যে এখানে পণ্য বয়কট করুন। আরে ক্ষমতা থাকলে পরিষেবা বয়কট করুন। ভারতবর্ষে আসবেন না এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে। আমি আপনাকে বলছি এদের পরিষেবা নেওয়ার ফলে কতটা ক্ষতি হচ্ছে। এই যে বাইপাসের পাশে আপনারা হাসপাতালগুলো দেখেন, এই হাসপাতালের পাশে যেহেতু নাকি মোটা টাকা, কালো টাকা নিয়ে এই বাংলাদেশিরা এসে এখানে চিকিৎসা করছে, এখানে চিকিৎসার খরচ ধরুন আজকে যেটা নাকি একটা লিভারের একটা অপারেশন করতে ধরুন 1 লাখ টাকা, ওরা এসে সেটাকে বাড়িয়ে 3 থেকে 4 লাখ টাকা করে দিয়েছে। একের চিকিৎসার খরচ বাড়ছে। নাম্বার 2, আমাদের ইন্স্যুরেন্সের বেশি প্রিমিয়াম দিতে হচ্ছে এবং পার লাখ ইন্স্যুরেন্সের যে খরচ সেটাও বাড়ছে। মানে গত কয়েক বছরে চরচর করে বেড়েছে শুধুমাত্র বাংলাদেশের লোকেরা এখানে কালো টাকা নিয়ে এসে চিকিৎসা করায়। ক্ষমতা থাকলে সেটাকে বয়কট করুন। তৃতীয়ত আমি আপনাকে বলি ভারত আগামী দিনে, এবং একটা কথা মানে দীপাঞ্জনবাবু আমার আগে বলে দিলেন, আমি বলি দুটো প্রজেক্ট ভারতবর্ষ এখানে যখন G20-তে ডিসিশন নিয়েছিল যে রেলে ওমান হয়ে পর্যন্ত যাবে, আপনার ইসরায়েল পর্যন্ত, তারপরেই ইসরায়েলে গন্ডগোল শুরু করলো এবং এই গন্ডগোলটা শুরু করেছে চায়না। বেসিক্যালি চায়না ওদের ওখানে গাজায় শুরু করেছে গন্ডগোল। এখানেও ঠিক ওই ভারত বাংলাদেশ রেলপথ যেই ঘোষণা করেছে সঙ্গে সঙ্গে ওখানে ওদের দিয়ে এই গন্ডগোলটা শুরু করেছে এবং গন্ডগোলটা অ্যাবসলিউটলি জামাত শুরু করেছে। এরপর উনি বললেন না যে ভারত আর বাংলাদেশ ওখানে হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করেছে। হ্যাঁ, লড়াই করেছে, কিন্তু লড়াইয়ের ফল কি হয়েছে জানেন? লড়াইয়ের ফল হয়েছে প্রত্যেকটা যুদ্ধের পর রিফিউজি হয়েছে হিন্দুরা। 1952 সালে সো কল্ড ভাষা আন্দোলন মেরে হিন্দুদের ওখান থেকে লাথি মেরে বের করে দিয়েছে। 71 সালে হিন্দু মুসলমান একসঙ্গে লড়েছে, কিন্তু 1 কোটি হিন্দুকে লাথি মেরে বের করে দিয়েছে যারা চিত্তরঞ্জন পার্কে আছে আজকে। কিন্তু 1992-তে এখানে রাম মন্দির মানে ওই ধাঁচা ভাঙা হয়েছে, ওরা ওখানে পেরিয়েছে। আপনারা বলুন, আফগানিস্তানে যদি কোনো যখন বামিয়ান বুদ্ধ ভাঙা হয়েছিল আমরা এখানকার বাংলাদেশিদের মেরে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ওরা লাখে লাখে হিন্দুকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। এবং 2024-এ আজকে ওদের নিজস্ব গন্ডগোল আপনি দেখবেন। কালকে আমি আপনাকে বলছি 20 থেকে 25 লাখ লোক ওখান থেকে লাথি মেরে ওরা তাড়িয়ে দেবে এবং এটা বিপজ্জনক। আমি ঠিক সেই জায়গা থেকে বিপজ্জনক এটা। আমি হর্ষবর্ধন শৃঙ্গলা, প্রাক্তন বিদেশ সচিব, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। শৃঙ্গলাজি, ঠিক সেই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রশ্ন আপনাকে। বাংলাদেশে আমি ধরে নিলাম বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হলো। বাংলাদেশ, দ্য ফল অফ বাংলাদেশ, যেভাবে আফগানিস্তানের পতন হয়েছে ঠিক সেভাবেই বাংলাদেশের পতন হলো। এটা ভারতের জন্য, নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গের জন্য ঠিক কতটা চিন্তার কারণ হতে পারে? যদি আফগানিস্তানে যেভাবে তালিবানরা এসে জুটেছে, বাংলাদেশে যদি জামাতের সরকার হয়, যদি বিএনপির সরকার হয়, যদি তালিবানরা সেখানে শক্তিশালী হয়, ঠিক কতটা ভয়াবহ হতে পারে বাংলা বা ভারতের জন্য সেই দিন? শৃঙ্গলাজি। बिल्कुल, आपको शायद पता होगा कि हमारा सबसे लंबा बॉर्डर बांग्लादेश के साथ है, चीन के साथ नहीं है, बांग्लादेश के साथ है। और ये बॉर्डर तकरीबन 400-4000 किलोमीटर की मतलब लेंथ का है। और इसमें हमारे 5 राज्यों मतलब बंगाल और 4 नॉर्थ ईस्ट राज्यों का बॉर्डर है बांग्लादेश के साथ। और अगर बांग्लादेश में अशांति हो, बांग्लादेश में हिंसा हो, बांग्लादेश में इंस्टेबिलिटी हो, बांग्लादेश में रैडिकल एलिमेंट्स अगर आ गए पावर में, तो भारत के लिए बहुत ही मतलब गंभीर स्थिति हो सकता है। आपको शायद याद भी होगा कि 2001 और 2005 के बीच में जबकि विरोधी दल बीएनपी सरकार में थे, तो उस समय बांग्लादेश से आतंकवाद, इंसर्जेंट रूट वगैरह सभी ऑपरेट कर रहे थे और नॉर्थ ईस्ट में इंस्टेबिलिटी काफ़ी बढ़ गया था। पश्चिम बंगाल में भी ये इसका बहुत कुछ इसका असर हो सकता है। और हमें जितना जो भी हम कर सकते हैं कि बांग्लादेश में शांति हो, बांग्लादेश में नॉर्मलसी रिस्टोर हो,
और बांग्लादेश के लोग मतलब अपना जीवन अच्छी तरह बिता सकें, इसके लिए हमें जो भी मदद कर सकते हैं हमें करना चाहिए। क्योंकि अगर जो आप कह रहे हैं कि वहाँ पे इंस्टेबिलिटी हो, वहाँ पे स्थिति मतलब बदल जाए, तो हमारे लिए बहुत ही परेशान की बात हो सकती है। और ये हम कभी अंडर एस्टिमेट नहीं कर सकना चाहिए कि बांग्लादेश में अगर ऐसी स्थिति हो तो हमारे लिए इतना गंभीरता का स्थिति बन सकता है। আমি সিংলাজি আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ এসেছে। আসলে আমি ঠিক সেই জায়গা থেকে সৌম্যদীপ রায়, সৌম্যদীপ বাবু, আপনি এআইডিএস বা বাম কর্মী, বাম আন্দোলনের কর্মী, আপনি কালকের যে মিছিল কলকাতা শহরে হয়েছিল সেই মিছিলেও গেছিলেন। আপনার একবারও মনে হলো না যে আপনি আসলে ভারত বিরোধী একটি শক্তির আরও হাত শক্ত করে দিলেন বা জামাতিদের হাত শক্ত করে দিলেন? দেখুন, এখানে দুটো বিষয় বলার। একটা হচ্ছে যে বাংলাদেশের যদি ইতিহাস আপনি দেখেন, 1971 সালের মুক্তিযুদ্ধ, 1970 সালে এরশাদ বিরোধী মুভমেন্ট, 18 সালে যে কোটা বিরোধী মুভমেন্ট শুরু হয়েছিল, তারপর নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন করেছিল ছাত্ররা, সমস্ত আন্দোলনের পিছনেই কিন্তু একটা দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সেখানে হিন্দু মুসলমান একত্রে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনগুলো করেছে। ফলে 1971-এর মুক্তিযুদ্ধে হিন্দুদের বাংলাদেশ ছেড়ে বেরিয়ে আসতে হলো কেন? সেটা আলাদা পার্সপেক্টিভ থাকতে না, পার্সপেক্টিভ একটাই। আপনি যদি গুলিয়ে দেন তাহলে তো মুশকিল ব্যাপার। না, মুজফফর আহমেদ সাহেব, কমিউনিস্ট আন্দোলনের পুরোধা মুজফফর আহমেদ সাহেব, মুজফফর আহমেদ সাহেব তো বাংলাদেশের মানুষ, জ্যোতি বসু তো বাংলাদেশের মানুষ। তাহলে ওনারা পূর্ববঙ্গে কেন কমিউনিস্ট আন্দোলনটা করলেন না, কেন পশ্চিমবঙ্গে এসে করতে হলো? হ্যাঁ, এখানে যেটা যুক্তি দিয়ে আপনাকে বুঝতে হবে যে 1971 সালে আমি একটাই যুক্তি পাচ্ছি সৌম্যদীপ বাবু, 28% 1941-এ 28% হিন্দু পপুলেশন ছিল বাংলাদেশে। আজ সেটা গিয়ে দাঁড়িয়েছে 8% বা সেন্সাস নতুন করে করলে 4-5%। তারাও হয়তো পালিয়ে আসবে ভয়। কেন? হিন্দু হওয়ার জন্য যদি টার্গেটেড হতে হয়, এটা তো বিপজ্জনক। আর আপনারা তাদেরই হাত শক্ত করছেন কি? বামপন্থীদের হলোটা কি? একটা ছাত্র আন্দোলন যখন চলছে, আমাদের ছাত্র আন্দোলনটাকে বুঝতে হবে। সমস্ত বিষয়কে যদি একসাথে আমরা নিয়ে চলে আসি, তাহলে আমরা কোনো বিষয়ে বুঝতে পারবো না, কোনো সিদ্ধান্তও আসতে পারবো না। আর যদি আমরা আগেই সিদ্ধান্ত টেনে দিই একটা, তাহলে এই আলোচনারও কোনো প্রয়োজন থাকে না, আমারও বলার কোনো প্রয়োজন না। কিন্তু এরা কারা যারা মিছিলটা করছে? তারা কারা? তারা কিন্তু তারা হচ্ছে প্রত্যেকেই যে ছাত্র, সেখানে ক্লাস 10-এর ছাত্র থেকে শুরু করে কলেজের ছাত্র, তারাই মূল স্রোত এই আন্দোলনের এখনো পর্যন্ত দেখা গেছে। না হলে আপনি বুঝতে পারেন যে একজন বাবা তার 2 ছেলেকে রাস্তায় নামিয়ে দিচ্ছে, বাবা তার ছেলেকে নিয়ে আসছে, তার মা তার ছেলেকে নিয়ে আসছে। দীপাঞ্জন চক্রবর্তী হাত তুলছেন, আপনাকে কিছু বলতে চান হয়তো। দীপাঞ্জন বলতে পারেন, আমি একটু বলে নিই আমার বক্তব্যটা। তাহলে এই যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে মূল স্রোত ছিল, সেখানে কোনো ধর্মীয় মৌলবাদ ছিল না। সেখানে জাতি ধর্ম নির্বিশেষে তারা লড়াই করেছে এবং তারা একটা সেকুলার রাষ্ট্র তৈরি করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মুক্তিযুদ্ধের ধারা, মুসলিম রাষ্ট্র আপনি সেকুলার বলছেন, আবার মিথ্যা কথা বলছেন এর সামনে। এই যে মুক্তিযুদ্ধের হোয়াট ইজ দিস? না, আপনি সেকুলার রাষ্ট্র নাকি বাংলাদেশ সেকুলার রাষ্ট্র? হ্যাঁ, তাই তো। কবে? আমার তো তাই জানা আছে। আর মিথ্যা জানেন আপনি, মিথ্যা কথা বলছেন আপনি। এই যে মূল, এই জন্য আপনারা জিরো হয়ে গেছেন। এই যে মূল ধারা, এই মূল ধারায় যে এরশাদ বিরোধী আন্দোলন যদি দেখেন, 1990 সালের এরশাদ বিরোধী আন্দোলন, 1918 সালের কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে, সেখানে কিন্তু কোনো জাতি ধর্ম নির্বিশেষে সেখানে আন্দোলনে মানুষ নেমেছে। সেখানে মূল দাবি ছিল স্বৈরাচার। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে যেই শাসকই এসছে, তারা একেবারে একচ্ছত্রভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট গভর্নমেন্ট তারা কায়েম করেছে। তারা মানুষের উপর জুলুম নামিয়ে এনেছে। সেখানে আজকে বাংলাদেশের কি জামাতিরা আসলে কি আরো বেশি করে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? আপনারা গিয়ে সেখানে ফুলের মালা দিয়ে আসবেন? জামাতিদের কোথায় আছে এই আন্দোলনে? জামাতিরা মানে বাংলাদেশের এই আন্দোলনে জামাতিদের কোনো সাপোর্ট নেই বলছেন? মূল স্রোতে জামাতিরা কোনোভাবে, দেখুন